শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা জানি এরই মধ্যে যে আমাদের কলেজ খুলে যাবে। তাহলে আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, তাই না? তোমরা যেহেতু প্রথম বর্ষে আছো, এখনও কলেজে সেভাবে ক্লাস করার সুযোগ হয়নি তোমাদের এই করোনা প্যান্ডেমিকের মধ্যে। তো আশা করি আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করতে পারবো, আমরা আবারও কলেজে আসতে পারবো। হ্যাঁ, আমি তোমাদের তৃতীয় অধ্যায় প্রায় শেষের দিকে আমি আজকে বলেছিলাম যে তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন দেখাবো। তো বোর্ড কোয়েশ্চেন দেখানোর আগে আমি একটা অঙ্ক তোমাদের বোঝাতে চাই। সেটা হচ্ছে ভুলবশত আমরা গড় কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, আমরা ধরো আমরা যদি বলি যে 3 জন ছাত্রী, হ্যাঁ 3 জন ছাত্রীর তোমার 20 টাকা আছে, 30 টাকা আছে আর হচ্ছে 50 টাকা আছে। তাহলে তাদের গড় কত হবে? যে এই সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, তাই না? তাহলে 50 50 100 ডিভাইডেড বাই 3, তাই তো? তাহলে কত হবে? 33.33। তো এই জায়গায় আমি বললাম যে আমার তো এই জায়গায় একটা ভুল হয়ে গিয়েছে। এই ঘর বের করার পর বললাম যে আমার তো আসলে ভুল হয়ে গিয়েছে, আমি যে 50-এর জায়গায় 30 বলেছি। ধরো এখানে আর একটা 50 হতো, সেখানে আমি ভুল করে 30 বলেছি। তাহলে এখন আমার সঠিক যে গড় সেটা বের করতে হবে। তাহলে কি করব বলো তো? কিভাবে অঙ্কটা করা যায়? প্রথমত দেখো যে আমরা কি করি, যে এই জায়গাটাই ভুল হয়েছে, তাহলে এটা কি করব? বাদ দিয়ে দেব, তাই না? বাদ দিয়ে যেটা সঠিক, ধরো এখানে 50 ছিল, এখানে 30 ভুল ক্রমে বলেছি, তাহলে এটা বাদ দেওয়ার পর আমরা কি করব? 50টা অ্যাড করব না? এখানে 50টা অ্যাড করে পরে কিন্তু আবারও কি করব? নতুন গড় বের করব, যেটা হচ্ছে সঠিক সেটা। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা হচ্ছে এইরকমই, যে সামেশন ভুলবশত আমরা এটা বের করলাম। কি বের করলাম? যে 50-এর জায়গায় 30 দিয়ে ভুলবশত আমরা সামেশন বের করলাম। তখন আমাদের কত আসছে? 100, তাই না? 20, 30 আর 50, তাই না? তাহলে 100 হবে না? কিন্তু আমি কি বলেছি, এখানে আসলে 30 হবে না, 50 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো? এই 100 থেকে এই যে ভুল যে ছিল সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। ভুলবশত এই যে সামেশন আমরা 100 পেয়েছি, এইখান থেকে ভুল তথ্য মাইনাস করব। আমি 30 বলেছি 50-এর জায়গায়, তাহলে প্রকৃত মান কত ছিল? 50। ঠিক আছে, এটাই হচ্ছে প্রকৃত সামেশন xi। তাহলে ভুলবশত যেটা নিয়েছি সেই মানটা বিয়োগ করব। বিয়োগ করার পর কি করব? প্রকৃত যে মানটা সেটা যোগ করে দিব। তারপর যেই মানটা পাবো, তাহলে 100 থেকে 30 মাইনাস করলে কত হবে? 70 প্লাস 50, তাহলে কত হবে? 120। 120কে 3 দ্বারা ভাগ করব, তাহলে গড় আসবে 40। ঠিক আছে, তাহলে যখন ভুলবশত ছিল তখন আমার গড় ছিল কত? 33.33, কিন্তু এখন প্রকৃতপক্ষে আমার গড় আসছে কত? 40। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা নিয়ম। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব যে কিভাবে প্রকৃত গড় বের করা যায়। খুব ইজি কিন্তু, হ্যাঁ একটু ভালো করে বুঝলেই হবে। আসো একটা উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে বসুন্ধরা স্টিল কারখানার 40 জন শ্রমিকের বয়সের গড় মধ্যমা প্রচুরক হচ্ছে 26।
বছর পাওয়া গেল। তাহলে একজনের বয়স ভুল ক্রমে হচ্ছে কত, 24 এর স্থলে 42 লেখা হয়েছিল। তাদের প্রকৃত বয়সের গড় কত? খ নাম্বারে আসো। একজন বয়স্ক শ্রমিকের বয়স 40 এর পরিবর্তে 80 লেখা হলে 40 জন শ্রমিকের গড় বয়স মধ্যমা প্রচুরকের কীরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথম কোশ্চেনটা খুব ভালো করে বুঝি। বসুন্ধরা স্টিল কারখানার 40 জন শ্রমিকের বয়সের গড় মধ্যমা প্রচুরক হচ্ছে 26 বছর। তাহলে 26 বছর বয়স হচ্ছে গড় মধ্যমা প্রচুরক। বলেছে একজনের বয়স ভুল ক্রমে 24 এর স্থলে 42 লেখা হয়েছে। এই যে আমরা গড় বয়স বের করেছি, এই গড় বয়সের মধ্যেই সেই ভুলটা। কি ভুলটা? 24 এর স্থলে 42 লেখা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? 42টা বাদ দিয়ে, মানে 42টা বিয়োগ করে 24টা যোগ করতে হবে। তারপর কতজন শ্রমিক? 40 জন শ্রমিক। এই 40 জন শ্রমিককে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার প্রকৃত গড়টা বের হয়ে আসবে। এখানে বলছে বয়সের প্রকৃত গড় কত। এই যে 26 বছর বয়স তো গড় দিয়েছেই, তাহলে কি করবা? এটা তো ভুল দিয়েছে, ঠিক আছে? আমাদের প্রকৃত গড় বের করতে হবে, সঠিক বের করতে হবে। সঠিক গড়, কারণ এখানে এক জায়গায় 24-এর জায়গায় 42 লিখে ফেলেছে। তাহলে চলো আমরা প্রকৃত গড়টা বের করি। প্রথমত আমার n হচ্ছে 40 জন, x বার দেওয়া আছে আমার কত, 26, তাই না? তাহলে ভুলবশত আমার টোটাল কত হবে? ভুলবশত আমার এই 40 জনের যোগফল, 40 জনের বয়সের যোগফল কত হবে? 40 ইন্টু, যেহেতু এটা গড় দেওয়া আছে 26, তাই না? তাহলে 26 করলে এখানে 4 6 কত হবে? 24, এখানে 1040 হয়েছে। এটা কিন্তু ভুল, এটা 26 বছর বয়স যেটা বলছে সেটা কিন্তু ভুল। তাহলে ভুলটাই আমরা আগে বের করব, সামেশন। তাদের যোগফলটা আগে বের করব। এখন এই যোগফল থেকে 1040 থেকে কি করব? ভুল যেটা হয়েছে সেটা বাদ দিব। আমাদের ভুল কি হয়েছে? আমরা 42 লিখেছি। কি হতো সেখানে? 24 হতো। তাহলে কি করব? এই যে 1040 থেকে 42কে বাদ দিব, যেটা সঠিক ছিল সেটা যোগ করে নিব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রকৃত কি যোগফল। তাহলে প্রকৃত যোগফল বের করো। এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে তোমার 1022, কারণ 1040 ছিল। 1040 থেকে এখন যোগ বিয়োগ করে প্রকৃত যোগফল আসবে 1022। এবার প্রকৃত গড় বের করার পালা। গড় বের করার জন্য আমাদের কি করতে হবে? যতজন শ্রমিক আছে তাদেরকে সেই নাম্বার দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে? সেই নাম্বার দিয়ে আমরা ভাগ করব। 1022, 1022কে আমরা 40 জন শ্রমিক আছে সেটা দিয়ে ভাগ করলাম। ভাগ করলে আমার কত আসছে? 25.55। তাহলে এটাই হচ্ছে তাদের প্রকৃত বয়সের গড়। ঠিক আছে? এখন 2 নম্বরে আসো। 2 নম্বরে কি বলেছে দেখো। একজন বয়স্ক শ্রমিকের বয়স 40 এর পরিবর্তে 80 লেখা হলে 40 জন শ্রমিকের
বয়সের গড় মধ্যমা প্রচুরকের কীরূপ পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে নিচে দেখো আমরা কি করব, বলেছে যে ভুলবশত 40-এর পরিবর্তে 80 লেখা হলে, বেশি লিখে ফেলেছে তাই না? তাহলে সেটাও আমরা কি করব, এই যে ভুলবশত 1040 ছিল সেইখান থেকে কি করব 80 বাদ দিয়ে দিব, কারণ 80টা ভুল লিখেছিল। আসলে কি হতো সেখানে 40 হতো। হ্যাঁ, তাহলে কি করব 80টাকে বাদ দিয়ে 40টা যোগ করব। এখানে দেখো 80টা বাদ দিয়ে 40টা যোগ করা হয়েছে। তাহলে 1040 থেকে 80 বিয়োগ করে 40 যোগ করলে হবে টোটাল ফিগার 1000। একটা 1000 চলে আসছে। এখন এটাকে আমরা কি করব 40 দিয়ে ভাগ করব। 40 দিয়ে ভাগ করলে দেখো কত আসে, প্রকৃত গড় বয়স আসে তার 40কে 40 দিয়ে ভাগ করলে 1000কে 40 দিয়ে ভাগ করলে আমার আসে 20। এখন 20 এখন দেখো বলছি যে কি পরিমাণ পরিবর্তন আসবে। পরিবর্তন আসলে আগে তোমার 26 বছর বয়স ছিল, সেখান থেকে প্রকৃত গড় বয়স আসছে 20। এখানে আসছে 20। এখন বলেছে যে কি পরিবর্তন হবে, কী রূপ পরিবর্তন হবে মধ্যমা প্রচুরকের মধ্যে। এখানে দেখো একটা কমেন্টস লেখা আছে যে 26 থেকে 20 বছর মাইনাস করলে 6 বছরের একটা ডিফারেন্স হয়। হ্যাঁ, তাহলে আমরা জানি মধ্যমা প্রচুরকের উপর প্রান্তীয় মান দ্বারা কোনো প্রভাবিত হয় না। একজন বয়স্ক শ্রমিকের বয়স 40-এর পরিবর্তে 80 লেখা হলে 40 জন শ্রমিকের বয়সের মধ্যমা প্রচুরকের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। তোমাদের কি মনে আছে যে আসলে প্রচুরক আর মধ্যমা কি? 1 2 3 4 5। এইখানে মধ্যমা কি 3, তাই না? আচ্ছা, এবার আসো 1 2 3 3 5 4 2 3। এখন এটাকে যদি আমরা সাজাই 1 2 3, এটা আসলে 1 হবে। হ্যাঁ, বাংলা ইংলিশ হয়ে গেছে। 1 2 3 3 3 4 5। তাহলে এই জায়গায় প্রচুরক কি বলো তো? প্রচুরক বলতে সর্বোচ্চ সংখ্যায় যেটা আছে, মানে 3টা 3 আছে, এজন্য এটা প্রচুরক। এখন আমরা যে সেখানে পেয়েছি বয়সের গড় 26 থেকে 20 বিয়োগ করে কত 6 বছর ডিফারেন্স পেয়েছি। এখন এইটার মধ্যে মধ্যমা আর প্রচুরকের মধ্যে এই ডিফারেন্স কি কোনো কাজে দিবে? কোনো কাজে দিবে না, কারণ এটা তো আমরা সবগুলো কি ডাটা নিয়ে কাজ করছি না। প্রচুরক হচ্ছে যেটা সর্বোচ্চ সংখ্যায় আছে, এখানে কোনো চেঞ্জ হবে না। আবার মধ্যমা হচ্ছে সবগুলো সাজিয়ে যেই মানটা সমান 2 ভাগে ভাগ করবে সেটাই তো মধ্যমা। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে বলছে যে কী ধরনের পরিবর্তন হয়, তাহলে আমাদের মন্তব্য কী লিখতে হবে যে এইখানে কোনো ধরনের পরিবর্তন হবে না, কারণ কোনো প্রান্তীয় মান দ্বারা এই মধ্যমা প্রচুরক কি প্রভাবিত হয় না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে প্রকৃত গড় নির্ণয়ের নিয়ম। ঠিক আছে, আসো এখন আমরা একটা বোর্ড কোশ্চেন দেখব।
যে কী ধরনের প্রশ্ন আসে। এখানে দেখো ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন নিয়ে আসছি। দেখো, কোনো কলেজের দ্বাদশ শ্রেণীর 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিম্নরূপ। তাহলে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। তাহলে এটা হচ্ছে প্রাপ্ত নম্বর। আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 15, 20, 35, 20 এবং 10। এখন আসো প্রথম প্রশ্ন, ক নাম্বার কি থাকে? জ্ঞানমূলক প্রশ্ন থাকে। আর এখানে নম্বর হচ্ছে 1, ঠিক আছে। 2 নাম্বারের প্রশ্নের উত্তর হচ্ছে 2, 3 নাম্বার প্রশ্নের উত্তর নাম্বার 3, 4 নাম্বারে হচ্ছে 4। টোটাল কত? টোটাল হচ্ছে তোমার 10 নম্বর, ঠিক আছে। তাহলে প্রচুরক কি? প্রচুরক আমি একটু আগেই তোমাদের বুঝিয়েছি যে প্রচুরকটা কি, যে সর্বোচ্চ সংখ্যায় যে সংখ্যাটা থাকে, সর্বোচ্চ বার যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে প্রচুরক। সেটা তোমাদের বইয়েও দেওয়া আছে, ঠিক আছে। এবার আসো খ নাম্বারে, মধ্যমা সকল মানের উপর নির্ভর করে কি? ব্যাখ্যা করো। সেটাও আমি মাত্রই ব্যাখ্যা করে দেখিয়েছি। দেখো, যে মধ্যমা সকল মানের উপর নির্ভর করে না। কেন করে না? মধ্যমা কি? কোনো একটা নিবেশনকে সমান 2 ভাগে যে সংখ্যাটা ভাগ করবে সেটাই হবে মধ্যমা। মধ্যমার কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নাই। শুধুমাত্র কি করবা? সুন্দর করে সাজাবা। সাজানোর পর কি হবে? সমান 2 ভাগে, ধরো এটা একটা তথ্য সংখ্যা, সমান 2 ভাগে যেই মানটা ভাগ করবে সেটাই হবে কি? মধ্যমা, তাই না? তাহলে এই মধ্যমা কি সকল মান দরকার আছে? সকল মানের কোনো দরকার আছে না। ধরো এখানে 1, এখানে 2, 3, 4, 5, 6, 7 এরকম করে আসছে। তাহলে আমার কোনটা দরকার? যেই মানটা, শুধুমাত্র যেই মানটা এই তথ্য সারিকে বা তথ্য নিবেশনকে সমান 2 ভাগে ভাগ করবে সেটাই আমার দরকার, সেই মানটাই দরকার। তাহলে সেই ক্ষেত্রে কি আমার সকল মানের দরকার আছে? কোনো দরকারই নাই। তাহলে সকল মানের উপর মধ্যমা নির্ভর করে না। এই ব্যাখ্যাটাই এখানে লিখতে হবে। এবার আসো প্রদত্ত নিবেশনের মধ্যমা নির্ণয় করো। প্রদত্ত নিবেশনের মধ্যমা নির্ণয় করতে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বলছে এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। এখানে কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রদত্ত নম্বরের, এই যে নম্বরটা পেয়েছে সেটার মধ্যমা নির্ণয় করতে হবে। এই যে পরীক্ষার্থীর সংখ্যা না কিন্তু, ঠিক আছে। তাহলে যখন এটা নির্ণয় করতে হবে তার মানে এটা কি? শ্রেণীকৃত তথ্য, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে শ্রেণীকৃত তথ্য। তাহলে তোমাকে কোন সূত্রে যেতে হবে? MEL + N/2 - FC/FM × C। তোমাকে এই সূত্রে যেতে হবে। এবার আসো ঘ নাম্বারে, এখানে শুধু মধ্যমা নির্ণয় করলে হবে। এবার আসো ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে গড় মধ্যমা প্রচুরকের সাহায্যে তথ্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। এই মন্তব্য কিন্তু একটু গভীরে গিয়ে করতে হবে। সেটা হচ্ছে বঙ্কিমতা সূচলতা। এই নিবেশনটা কি ধরনের? ধনাত্মক বঙ্কিম না ঋণাত্মক বঙ্কিম? এই বঙ্কিমতা হচ্ছে তোমরা 5 নাম্বার অধ্যায়ে পাবে। বঙ্কিমতা, এটা হচ্ছে তোমাদের 5 নম্বর অধ্যায়ে আছে। তো আমরা দেখি প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়।
প্রথমে তোমার প্রচুরকের কথা বলা হয়েছে। প্রচুরকটা তো আমরা জানি, হ্যাঁ, প্রচুরক কাকে বলে সেটা বইয়ে দেয়া আছে। আমি খ নাম্বারটা একটু দেখাবো যে খ নাম্বারে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, তাহলে প্রথমে লিখবে যে মধ্যমা সকল মানের উপর নির্ভর করে কি। তাহলে প্রথম অ্যান্সারটা আমার আসবে যে মধ্যমা সকল মানের উপর নির্ভর করে না। ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে ব্যাখ্যা করার ক্ষেত্রে দেখো বলেছে যে কোনো তথ্য সারির মানগুলোকে ঊর্ধ্ব বা নিম্ন ক্রম অনুসারে সাজানোর পর যে মানটি তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে তাকেই কি বলে, মধ্যমা বলে। ঠিক আছে, তাহলে মধ্যমা নিবেশনের সকল মানের উপর নির্ভর করে না, শুধুমাত্র মধ্যবর্তী মানের উপর নির্ভর করে। তাহলে এই হচ্ছে ব্যাখ্যা, আর এই জন্য তোমাকে 2 নাম্বার দেওয়া হবে এই ব্যাখ্যার জন্য আর এই পুরাটা অ্যান্সার করার জন্য। ঠিক আছে, তাহলে কি করতে হবে, প্রথমে লিখতে হবে যেটা জিজ্ঞেস করেছে সেটা এক লাইনে লিখতে হবে, তারপর সেটার ব্যাখ্যাটা নিচে 2 লাইন করে দিয়ে দিতে হবে, 2 লাইন অথবা 3 লাইন। ঠিক আছে, এবার আসো গ নাম্বারে কি বলেছে। গ নাম্বারে বলেছে মধ্যমা নির্ণয় করো। তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য আমি সূত্র কি বলেছিলাম যে ME L প্লাস n/2 মাইনাস FC ইন্টু ডিভাইডেড বাই FM ইন্টু C, তাই না। মধ্যমা নির্ণয়ের সূত্র কিন্তু এই যেটা। এবার আসো কি কি লাগবে, গড়, মধ্যমা, প্রচুরক। তাহলে প্রচুরক নির্ণয় করার সূত্র এটা, কারণ এটা শ্রেণীকৃত তথ্য। আবার গড় বের করার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা যদি অঙ্ক করতে যাই তাহলে দেখো আমার কি কি লাগবে, কি কি দেওয়া আছে, আমার প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ঠিক আছে, তারপর মধ্যবিন্দু বের করতে হবে, কারণ আমাকে তো এইটার কি গড় মধ্যমাই বের করতে হবে, তাই না। তাহলে আমরা কি করব, এটার মধ্যবিন্দু বের করব। এইটা মধ্যবিন্দু কি করতে হবে, 40 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আমার মধ্যবিন্দু বের হলো। মধ্যবিন্দুর পরে আমার এখানে দেওয়া আছে কি, শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে, যেটা হচ্ছে গণসংখ্যা। এখন আমার গড় বের করার জন্য এটা লাগবে, তাই না। তাহলে গড় বের করার জন্য এটা লাগবে, তাহলে আমি কি করব, এটার সাথে এটা গুণ করব। হ্যাঁ, গুণ করে এখানে বসিয়ে দেব। ঠিক এভাবে সবগুলো বসানো হয়েছে। আর এইখানে আমার কি টোটাল গণসংখ্যা কত, 100। ঠিক আছে, প্রশ্নেই কিন্তু বলা আছে যে 100 জন ছাত্রছাত্রীর, তাহলে আমার টোটাল গণসংখ্যা 100। এখানে ক্রমযোজিত গড় লাগবে, কারণ আমরা মধ্যমা প্রচুরক বের করব। তাহলে মধ্যমা প্রচুরক বের করার জন্য দেখো মধ্যমা সূত্র হচ্ছে এটা। আসো এল হচ্ছে কি, মধ্যমা শ্রেণীর উচ্চ সীমা। এখন এই যে এনটা যে আছে, হ্যাঁ, এনটা যে আছে, এনটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 50, তাই না। 50 হলে মধ্যমা শ্রেণী কোনটা হবে, দেখো গণসংখ্যা প্রথমে, এটা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা এই যে এই জায়গায়, হ্যাঁ, যোগ করে প্রথমে আসো 15, দ্বিতীয় আসো 35, 50 কি হয়েছে, এখনো হয়নি। তৃতীয়তে আসো 50 কিন্তু এই জায়গায় এই শ্রেণীতে। ঠিক আছে, 50 কিন্তু এই শ্রেণীতে, তাহলে এই যে এই শ্রেণীতে, তাহলে উচ্চ সীমা না নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, এর নিম্ন সীমা কত, 60। তাহলে 60 নিলাম, 60 যোগ n/2, n কত 100 ডিভাইডেড বাই 2 মাইনাস 35। এই 35টা কি, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই 35। এই 35টা কি, এই যে মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আছে না, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে,
এখানে বইয়ে কিন্তু লেখা আছে যে কোনটা কি বোঝাচ্ছে, FM FC দ্বারা। FC হচ্ছে এই যে মধ্যমা শ্রেণী তার কি, এখানে আমি ভুল বলেছি, দেখো এখানে FCটা হচ্ছে FC হচ্ছে মধ্যমা শ্রেণী 70 মাইনাস এর পূর্ববর্তী শ্রেণীর ব্যবধান কত হবে 35, ঠিক আছে। আর FMটা হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এই যে 35, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মধ্যমা। এবার আসো প্রচুরকের সূত্র ছিল এটা। তাহলে নিম্নসীমা আসলাম মধ্যমা শ্রেণীর। এখানে হচ্ছে দেখো ডেল্টা 1, ঠিক আছে। এই ডেল্টা 1টা কি বলো তো? ডেল্টা 1 হচ্ছে তোমার, আমরা যে মধ্যমা শ্রেণীটা পেয়েছি, এই মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী যে শ্রেণী আছে, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী যে শ্রেণী আছে তার ব্যবধান। তারপর ডেল্টা 2টা হচ্ছে পরবর্তী শ্রেণীর ব্যবধান, ঠিক আছে। পূর্ববর্তী শ্রেণী এবং পরবর্তী শ্রেণীর ব্যবধান। তাহলে এটা যদি আমরা বসাই, যদি আমরা এই ব্যবধানগুলো বসাই, যেমন এখানে তোমার 70 আছে, 70 থেকে 35 মাইনাস করতে হবে, আবার হচ্ছে 90 থেকে 70 মাইনাস করতে হবে। এখানে একটু আমাদের ক্যালকুলেশনটা দেখতে হবে, হ্যাঁ, ক্যালকুলেশনটা দেখে তারপর অঙ্ক করতে হবে। তাহলে নেক্সটে তোমার ছিল গড় বের করা, হ্যাঁ। গড় যখন আমরা বের করব তখন টোটাল যে গণসংখ্যা এবং x আছে এটার কি করতে হবে, গুণ করে টোটাল গণসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি, দেখো মধ্যমা প্রচুরক এবং গড়ের ক্ষেত্রে কিন্তু এই সিকোয়েন্সটা ফলো করে। কিভাবে ফলো করে দেখো, মধ্যমা আসছে এটা, মধ্যমা কত 64.29 আর প্রচুরক কত 65, হ্যাঁ 65। এটা হচ্ছে 35 থেকে 20 মাইনাস করবে, 35 থেকে 20 মাইনাস করবে, ঠিক আছে। তাহলে এই ডেল্টা 1 ডেল্টা 2 বের হবে। তাহলে দেখো মধ্যমা ME 64.29, প্রচুরক হচ্ছে 65, আর গড় কত আসছে, এক্স বার কত আসছে 64। তাহলে কি হবে, প্রচুরক সব থেকে বড়, তাই না, প্রচুরক, তারপর মধ্যমা, তারপরে গড়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো গড় সবার ছোট, মধ্যমা, প্রচুরক সব থেকে বড়। তাহলে এই নিবেশনটাকে আমরা বলবো ঋণাত্মক বঙ্কিম, ঠিক আছে। এটাই হচ্ছে মন্তব্য। তাহলে নেক্সট ক্লাসে আমরা আরও একটা বোর্ডের কোশ্চেন দেখব, সাথে হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।